নমস্কার সবাইকে। আজকে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রাম আপনারা টিভিতে দেখছেন, ফোনে দেখুন, আবারও বলছি ফেসবুকে আপনারা দেখতে পারবেন অনুষ্ঠান। সিটিভিএন একেডি প্লাস সার্চ করে নিলে আপনি লাইভ প্রোগ্রাম দেখতে পারবেন। আর বিষয় আসছে হচ্ছে আজকের আফথাস আলসার নিয়ে বহু মানুষের ভীতি থাকে, কারণ অনেকে মনে করেন যে আলসার এমন একটা সমস্যা যার থেকে পরবর্তীকালে কার্সিনোমিক সিমটম দেখা যেতে পারে, ক্যান্সার হতে পারে, পরিষ্কারভাবে বলি ক্যান্সার হতে পারে। তাহলে এই আফথাস আলসারটা কি, এই বিষয়ে আজকে আমরা জানবো, এবং আয়ুর্বেদে এর চিকিৎসা নিয়েও আপনাদের সঙ্গে আজকে কথা বলবেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে। আজকে ডক্টর ভট্টাচার্য আমাদের সঙ্গে অনুষ্ঠানে রয়েছেন, আমি স্বাগত জানাবো আপনাকে। নমস্কার। এই আফথাস আলসার জিনিসটা কি এবং কোথাকার আলসার অ্যাকচুয়ালি কিভাবে ডিটেক্ট হয় বা কি জন্য হয়? আচ্ছা, এই অ্যাপথাস আলসার নামটা শুনলে হয়তো মনে হবে যে কোথায় হচ্ছে বা খুব বড় একটা সমস্যা, কিন্তু এটা প্রচণ্ড কমন, অনেকের মধ্যেই সেটা দেখা দেয়। সেটি হচ্ছে আমাদের মুখের ভেতরে ছোট ছোট ফুসকুড়ির মতো হয়, সেটা অনেক সময় ইয়েলো কালারের হয় বা হোয়াইট কালারের হয়, কিছুটা থাকে একটা জাস্ট স্পটের মতো, কিছুটা থাকে তার ভেতরটা দানার মতো থাকে। সেটা আমাদের ঠোঁটের ভেতরের অংশে হতে পারে, এই গালের দিকে হতে পারে ভেতরে, বা আমাদের যে মাড়ি যেটা আছে, গাম আমরা যেটাকে বলি, তার ঠিক নিচে এই অংশটার মধ্যে হতে পারে। প্রচণ্ড কমন, অনেকের মধ্যেই সেটা দেখা দেয়। আমার তো মনে হয় যে প্রত্যেকের জীবনে একবার দুবার এই সমস্যাটা সবারই অল্প বিস্তর দেখা দেয়। তো ইনিশিয়ালি কোনো ভয়ের কারণ নেই, কিন্তু যদি আপনার অনেক দিন ধরে যদি থাকে, বা এই যে স্পট যেটা আমাদের এই জিভের ঠিক নিচের দিকে বা এই ঠোঁটের অংশে বা গালের ভেতরের দিকে এই যে অংশটা, এই যে আমাদের বাক্কাল মিউকোসা যেটা বলা হয় লেয়ারটাকে, তার মধ্যে এই যে স্পটটা অনেক সময় কিন্তু এই ভেতরের স্পটটা যে আপনার, এবার আমি চিন্তার কারণ নয় বলে আপনাদের আলসার নয় বা অন্য কোনো সমস্যা হচ্ছে কি না সেটাও কিন্তু একটু ডিটেক্ট করা বা দেখে নেওয়া উচিত। কারণ যদি এরকম কোনো স্পট আপনার অনেক দিন ধরে থাকে, যে আপনার মুখের ভেতরে একটা সাদা বা একটা হলুদ রঙের একটা স্পটের মতো আছে, সাদা একটা ফুসকুড়ির মতো আছে, সেটা অনেক দিন ধরে রয়েছে, আপনি যতই চিকিৎসা করান, যাই করুন, কোনো ঘরোয়া উপচার করুন, তাতেও আপনার কমছে না, তাহলে কিন্তু সেটা পরবর্তী সময় গিয়ে, যেটা একটু আগে উনি বললেন, যে সেটা কিন্তু আপনার একটা ক্যান্সারের রূপ ধারণ করতে পারে। কারণ আমরা এরকম অনেক পেশেন্টই দেখেছি যে ইনিশিয়ালি যে একটু ওই গালে কামড় পড়ে গেছে, সেখান থেকে হয়েছে বলে সেটাকে নেগলেক্ট করছে, আস্তে আস্তে পরবর্তী সময়ে কিন্তু সেটা আমাদের যে বাক্কাল মিউকোসা, সেখানে কিন্তু কার্সিনোমা মানে ক্যান্সার হয়ে যাচ্ছে। তো ইনিশিয়ালি আমি বলবো যে চিন্তার কারণ নেই, কিন্তু অবশ্যই যদি আপনার 1 থেকে 2 সপ্তাহর বেশি এটা লিঙ্গার করে যদি থেকে যায়, তাহলে কিন্তু অবশ্যই একটু আপনার ডক্টরের সাথে কনসাল্ট করার প্রয়োজন রয়েছে। মেইনলি আমরা এটা অনেকেই জানি যে তার আসল কারণ হচ্ছে আপনার শরীরের মধ্যে ভিটামিন B12, ভিটামিন সি, জিঙ্ক, আয়রন, এগুলোর অভাবে মেনলি এই আলসারটা কিন্তু হয়ে থাকে। আরেকটা সারপ্রাইজিংলি যেটা আমাদের এইচ পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি, যেটা আমাদের পেটের মধ্যে পেপটিক আলসার সৃষ্টি করে, সেই পাইলোরির জন্য কিন্তু আপনার মুখের মধ্যে এই অ্যাপথাস আলসার, এই সমস্যাটি কিন্তু দেখা দিতে পারে। বা যদি আপনার এরকম অনেক সময় হয় যে আপনার খাবার খেতে গেলে আপনার গালে কামড় পড়ে, কন্টিনিউ এই জিনিসটা আপনার হয়, সেখান থেকেও আপনার কিন্তু হতে পারে। বা আপনি যদি খুব ঝাল জাতীয় খাবার খান, যারা ওই গুটখা বা ওই যে প্যাকেটের যেগুলো নেশা জাতীয় জিনিস যেগুলো খান, তাদের কিন্তু এটা খুব বেশি দেখা দেয়, স্পেশালি তাদের এই মাড়ির অংশের মধ্যে এই সমস্যাটি, এই অ্যাপথাস আলসারের মতো সমস্যা দেখা দেয়। তো যেটা বললাম যে খুব ছোট্ট জিনিসটা, কিন্তু সেটা কিন্তু পরবর্তী সময় গিয়ে আপনার একটা কিন্তু বড় একটা রোগের কারণ হতে পারে। তো সেই বড় রোগের কারণ যাতে না হয়, প্রথম থেকেই চেষ্টা করবেন যাতে এই সমস্যাটা আপনার মধ্যে না আসে, আর আসলে একটু আপনার ডক্টরের সাথে কনসালটেশনের প্রয়োজন রয়েছে। আয়ুর্বেদের কি স্পেশাল ট্রিটমেন্ট, মানে আজকে আমরা আলোচনা করছি একটা আয়ুর্বেদিক অনুষ্ঠানে, আমরা দেখেছি মূলত এই দোকানে গেলে ছোট ছোট ট্যাবলেট দেওয়ার একটা, আমরা ওই ছোটোবেলায় যখন মাঝে মধ্যে হতো এরকম, হঠাৎ করে মারাত্মক যন্ত্রণা, ঝাল জিনিস খাওয়া যাচ্ছে না, এই অভিজ্ঞতা আপনাদের অনেকের আছে। ওই ছোট ছোট ট্যাবলেট খেলে অনেক সময় সেরে যেত, আস্তে আস্তে সেরে যেত। তো আয়ুর্বেদের ট্রিটমেন্টটা কি?
আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আমি যদি বলি, খুব সুন্দর একটা ট্রিটমেন্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে ঘি রয়েছে, স্পেশালি পুরনো ঘি যত পুরনো হবে তত কিন্তু তার এফিকেসি বাড়ে। সেই ঘি বা মধু আপনি যদি একটুখানি অ্যাজ এ মেডিকেশন আপনি যদি সেখানে আপনি ইউজ করেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার এই সমস্যার সমাধান হতে পারে। আরেকটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার মধ্যে, যেহেতু আমি বললাম যে ভিটামিন সি বা B12, জিঙ্ক, আয়রন এগুলোর অভাবে আপনার এই অ্যাপথাস আলসার হচ্ছে, আপনার খাওয়া দাওয়ার মধ্যে, খাদ্য তালিকার মধ্যে সেই জিনিসগুলো আপনি খান। ওই যে ছোট ছোট যে ট্যাবলেটগুলো, সেগুলো কিন্তু ভিটামিন সি বা ভিটামিন বি কমপ্লেক্সের ট্যাবলেট। তো ট্যাবলেট না খেয়ে চেষ্টা করুন আপনি প্রত্যেকটা ফলের মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড মানে ভিটামিন সি রয়েছে, লেবু জাতীয় ফলের মধ্যে বেশি রয়েছে, আপনি লেবু জাতীয় ফল খান, বা আপনি ভিটামিন B12 এর জন্য সবুজ শাকসবজি খান, রেগুলার খান। এমন না যে হয়েছে বলে আমি খাবো, রেগুলার খান, তাহলে আপনার হবে না। এইবার আপনার হয়ে গেল, তাহলে আপনি কি করবেন? আমি বললাম একটা, যে আপনার বাড়িতে যদি পুরনো ঘি থাকে সেটা ব্যবহার করুন, বা মধু থাকলে আপনি মধু ব্যবহার করুন। সেটা মানে ইনফ্লামেশন যে ফুলে থাকা, সেটা আপনাকে কিন্তু কমিয়ে দেবে অনেকটা ক্ষেত্রে। তারপর আপনার খাওয়া দাওয়া রয়েছে, ওরাল মেডিকেশনও কিন্তু রয়েছে এর মধ্যে, আয়ুর্বেদের মধ্যে তার ওরাল মেডিকেশনও রয়েছে। কারণ মেইনলি আপনার যেহেতু এই যে হেলিকোব্যাক্টার পাইলোরি, যেটা আপনার একটা ব্যাকটেরিয়া, সেটার জন্য আপনাকে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে, তার জন্য মেডিসিন খেতে হবে, তারও কিন্তু মেডিকেশন রয়েছে। অনেক সময় মুখের মধ্যে ইনফেকশন থেকে হতে পারে, বা যাদের খুব সেনসিটিভ স্কিন, এই যে মাউথ ওয়াশ বা পেস্ট যেগুলোর মধ্যে আপনার সালফেট রয়েছে, সেগুলো থেকেও কিন্তু আপনার মুখের মধ্যে এরকম র্যাশেস চলে আসতে পারে, বা এই আলসারের মতো কিন্তু আপনার সমস্যা হতে পারে। সেখানে কিন্তু আপনার চিকিৎসার প্রয়োজন রয়েছে, সেখানে কিন্তু আপনাকে ওরাল মেডিকেশনের আপনার প্রয়োজন রয়েছে। এবার যদি আপনি আরও যদি আপনি বিশ্লেষণ করে আপনি জানতে চান, তাহলে পঞ্চকর্মা থেরাপির মধ্যে আমাদের একটা থেরাপি রয়েছে, যেটাকে আমরা গন্ডুস বলে থাকি বা কভাল ধারণ বলে থাকি, মানে মেডিকেটেড অয়েল পুলিং। এখন প্রচণ্ড ট্রেন্ডিং ব্যাপারটা, আপনি নেট খুললেই দেখতে পারবেন যে কোল্ড প্রেস কোকোনাট অয়েল দিয়ে অয়েল পুলিং করছে, সেটা আপনার এই মাসেলগুলোকে টাইটেন আপ করার জন্য বা মুখের এই আলসারকে ঠিক করার জন্য। তো সেটা অনেক পুরনো পদ্ধতি, এখন নতুন করে এটা ট্রেন্ডে এসছে বলে আপনারা হয়তো অনেকেই সেটা জানেন। তো এই কভাল ধারণ বা গন্ডুস, এর থেকেও কিন্তু আপনার এই সমস্যার সমাধান হতে পারে। আসুন এবার আপনারা ফোন করুন, যার যে ধরনের সমস্যা রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করি, আপনাদের প্রবলেমগুলোকে প্রাইমারিলি আপনাদেরকে খানিকটা হেল্প করবার চেষ্টা করি আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তবে মাথায় রাখবেন যে যারা ফোন পাবেন না তাদের ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নেই। তারা কি করবেন, এই যে টিভির নিচে যে নাম্বার রয়েছে 9830235527 এবং 9830235537, এই নাম্বারে ফোন করে নাম লিখিয়ে ফেলতে পারেন সরাসরি। বাদবাকি সবই এখানে বলে দেবো। অনেকে ভাবতে পারেন যে সিটিভিএনে ফোন করতেই হবে, তা নয়, লাইভে ফোন আপনি নাও পেতে পারেন আমাদের এখানে, তাই বলে হতাশ হওয়ার কিছু নেই। নাম্বারে সরাসরি নাম লিখিয়ে নিজের বাড়ির নিকটবর্তী যে চেম্বার পড়বে, আমি চেম্বারের তালিকা বলে দেবো, কোন চিকিৎসক কবে কোথায় থাকছেন সেটা বলে দেব, ডেট বলে দেব, সবই বলে দেব, সেই চেম্বারের জন্য আপনারা বুক করিয়ে ফেলতে পারবেন। আর আজকে সরাসরি ফোন করতে গেলে খুব সম্ভবত আমাদের সরাসরি নাম্বার উপরে যাচ্ছে 6292242341 এবং 629292242342, এই দুটো নাম্বারে আপনি মোবাইলে ফেসবুক থেকে সিটিভিএন একেডি প্লাসে জয়েন করে সেখান থেকেও আপনি লাইভ দেখতে পারেন। লাইভ দেখে, কারণ এই রাতের দিকে তো একটা আইপিএলের একটু থাকে, সেই কারণের জন্য আপনারা আমাদেরকে ফোন করতে পারেন, কথা বলতে পারেন। আসুন এক এক করে চেম্বার আপনাদেরকে বলে দিই, ফোন আপনারা করুন, ফোনগুলো নেব 22। আচ্ছা, আর ইউটিউবে গিয়ে পুরনো প্রোগ্রাম আপনারা দেখে নিতে পারেন, ইউটিউবে গিয়ে পুরনো প্রোগ্রাম দেখতে পারেন। হতে পারে যে কেউ বলছেন যে পার্কিনসন নিয়ে কথা হয়েছিল, বা ডায়াবেটিস নিয়ে কথা হয়েছিল, বা অন্য কোনো বিষয় নিয়ে কথা হয়েছিল, অস্টিওআর্থারাইটিস নিয়ে কথা হয়েছিল, রিউম্যাটয়েড আর্থারাইটিস নিয়ে কথা হয়েছিল, স্পন্ডিলাইসিস নিয়ে কথা হয়েছিল, বা এরকম কিছু যে কোনো পুরনো প্রোগ্রাম আপনারা সবটাই ইউটিউবে পাবেন। ইউটিউবে সিটিভিএন একেডি প্লাস এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা প্রোগ্রাম, বা আগে লিখুন এনবিপি ইউনানি আয়ুর্বেদা প্রোগ্রাম, ইউটিউবে গিয়ে তারপরে সিটিভিএন একেডি প্লাস লিখলে আমাদের সমস্ত প্রোগ্রাম আপনি পেয়ে যাবেন ইউটিউবেও, সেখান থেকে আপনি দেখতে পাবেন, এবং হেল্পলাইন নাম্বার ডিটেলস আপনি সবই পেয়ে যাবেন। আসুন চেম্বার বলবো, দু একজনের ফোন একটু নিয়ে নিই, আবদার রয়েছে ফোনের। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি শম্পা জানা বলছি। কোথা থেকে? মেদিনীপুর? হ্যাঁ, পূর্ব মেদিনীপুর থেকে। পূর্ব মেদিনীপুর থেকে বলুন। আমি আগে ওখানে মেসারাতে দেখিয়েছিলাম। কাকে?
ওই যে ম্যাডাম এম ভট্টাচার্য। আচ্ছা, এন ভট্টাচার্যকে কি ছিল, আপনার কি প্রবলেম ছিল? স্কিন অ্যালার্জি ছিল আগে। স্কিন অ্যালার্জি ছিল, আচ্ছা এখন কি অবস্থা? এখন আমি খুব ভালো আছি ওটা, বাহ। কিন্তু কিন্তু এখন আবার অন্য সমস্যা হচ্ছে। না, সেটা যেটা আগে দেখিয়েছেন সেটা তো ভালো আছে নাকি, সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি খুব ভালো আছি। এই ম্যাডামকে কি দেখিয়েছিলেন? দেখুন তো একবার ছবিতে। হ্যাঁ হ্যাঁ, এই ম্যাডামকেই দেখেছিলাম। দেখিয়েছিলেন, তারপর তখন কি প্রবলেমটা কি ছিল? হ্যাঁ, তখন এই স্কিন অ্যালার্জি ছিল। 3 মাস ওষুধ খেয়ে আমি এখন খুব ভালো আছি। এখন যেসব খাবার খাচ্ছিলাম না আগে, এখন ওসব আমি সবই খাচ্ছি। এখন আর বাহ, কোনো ভেরি গুড। অসুবিধা নেই। স্কিন অ্যালার্জি তাহলে 3টে ডোজের ওষুধ খেয়েছেন, 3টে। এখন ঠিক আছে। আচ্ছা এখন কি, সরি, হ্যাঁ। এখন কি প্রবলেম বলুন? এখন আমার প্রবলেম হচ্ছে যে মানে এক সাইড দিয়ে ম্যাডাম যখন দেখেছিলেন তখন আমার হালকা হালকা একটু যন্ত্রণা হচ্ছিল। তারপরে উনি আমাকে আরো একবার ডেকেছিলেন, কিন্তু হ্যালো, হ্যাঁ বলুন বলুন, কি হয়েছে বলুন। ডেকেছিল কিন্তু আমি যাইনি। মানে 3 মাস দেখানোর পর অ্যালার্জিটা ছেড়ে যেতে, তারপরে আমি আবার যাওয়া হয়নি। হ্যাঁ। তখন হালকা একটু নার্ভের প্রবলেম, মানে হালকা হালকা যন্ত্রণা হচ্ছিল। আচ্ছা। তারপরে এখন সেটা মানে তখন ওই শীত ছিল একটু, মানে 1 মাসের মতো এমন অসুবিধা হচ্ছিল যে আমি একদম মানে ভীষণ সজ্জা হয়ে গেছিলাম। নার্ভের প্রবলেম আছে হয়তো, আপনার মনে থাকবে হয়তো। আপনার নামটা কি জানো একবার বলুন। হ্যাঁ, শম্পা জানা। শম্পা জানা। হ্যাঁ, আমার লাইভ করে মানে ভিডিও হয়েছিল, দেখানো হয় টিভিতে। হ্যাঁ হ্যাঁ, আমি যেটা হলো হচ্ছে আপনি 3বার ওষুধ খেয়েছেন, আপনার অ্যালার্জি কমেছে, তারপর আপনি কিন্তু যেতে পারেননি, এটাও একটা প্রবলেম। যাই হোক, ম্যাডামকে আজকে যখন সরাসরি আছেন উনি বলে দিচ্ছেন আপনাকে, শুনুন আপনি, মানে ফোনে শুনে নিন। হ্যাঁ আচ্ছা, আপনার যে প্রবলেমটা এখন নতুন করে যেটা হচ্ছে যে আপনার একটু হয়তো এক সাইডে আপনার ব্যথা হচ্ছে বা আপনার অবশ হয়ে যাওয়া, ঝিঝি ধরা, এই প্রবলেমগুলো আপনার যদি নার্ভের প্রবলেম যদি আগের থেকে থাকে তাহলে হয়তো সেটা এখন বাড়াবাড়ি হয়ে গেছে, বা হয়তো নতুন করে আপনার নার্ভের সমস্যা বা হাড়ের সমস্যা একটা কোথাও তো আপনার প্রবলেম হচ্ছে। তো আপনার যেহেতু একবার অলরেডি আপনি চিকিৎসা করে দেখেছেন যে কত তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়, তো একটুখানি আরেকবার যদি আপনি যোগাযোগ করতে পারেন আপনার এই সমস্যাটার জন্য তাহলে একটু ভালো হবে। যদি কোনো আপনার এক্সরে বা এমআরআই করা থাকে সেই রিপোর্টটা অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। যদি না করা থাকে চিন্তার কোনো কারণ নেই, আমি আপনার যা সমস্যা রয়েছে সেটা আপনার দেখে আমি তারপর কি করতে হবে সেটা আমি আপনাকে বলে দেব। আপাতত আপনি ভারী কোনো জিনিস তুলবেন না বা বেশি সিঁড়ি ওঠা নামা করা, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, এগুলো একটু আপনি অ্যাভয়েড করুন। চেষ্টা করবেন গায়ে একটু রোদ লাগানোর, কিন্তু সেটা সকাল 10টার আগে যদি হয় খুব ভালো হবে। আর একটু গরম জলে আপনি চান করুন, তাহলে আপনার ব্যথা হওয়া বা আড়ষ্ট ভাব যেগুলো রয়েছে সেগুলো একটু কম থাকবে। তো আপনি একটু যোগাযোগ করে নিন, আপনার জানাই আছে কোথায় কোন চেম্বার থাকে, আপনি একটু যোগাযোগ করুন, তাহলে একটু তাড়াতাড়ি দেখা করলে সেই আপনার অ্যালার্জি সমস্যার মতো এটাও তাড়াতাড়ি সেরে যাবে। ঠিক আছে? আপনি আসতে পারেননি হয়তো কোনো কারণের জন্য, বাট আসলে কি মানে একটা ওষুধের তো কোর্স থাকে, এইটা অনেক ক্ষেত্রে শেষ না করলে সেই প্রবলেমটা কি করে যাবে বলুন। হ্যাঁ, তো কাজেই সেই কোর্সটাকে একটু শেষ করতে হবে। দেখুন, এটাও বাস্তব, মানুষের বহু রকম সমস্যা থাকে, বহু রকম, ইচ্ছে থাকলেও অনেক সময় আসা হয় না। হ্যাঁ, আমি তো অনেক মহিলাদের ক্ষেত্রে এরকম দেখেছি যে ঘর সংসারের জন্য তাদের পুরো জীবন উৎসর্গ করে দিয়েছেন, তারা আসতেই পারেননি, নিজের কথা ভাবতে পারেননি। কিন্তু এবার একটু নিজের কথা ভাবুন, কারণ এখন তো আপনি না ঠিক থাকলে আপনার পরিবার কি করে ঠিক থাকবে, তাই না? আর আমি ম্যাডামকে ধন্যবাদ জানাই, এই অ্যাপ্রিসিয়েশন, এটা একটা বিরাট ব্যাপার যে ট্রিটমেন্ট করিয়ে আপনাদের যে একটা প্রপার প্রোটোকল বা এসওপির মাধ্যমে আপনারা চলেন, এনবিপিতে যে চিকিৎসক যেখানেই যান না কেন তাদের যখন এই সুনামের খবরটা আসে যে চিকিৎসা করে আমি ভালো আছি, এটা বাড়িয়ে বলার কিছু নেই। এর আগেও অনেক চিকিৎসকের এরকম এসছে আমাদের কাছে, ফোনে মানুষ জানিয়েছে, এবং আমরা বাই দ্য ওয়ে বলিও যে আপনি সুস্থ থাকলে এখান থেকে আবার জানাবেন। আপনি যেরকম আজকে লাইভ ফোনে ফোন করে আপনার ভালো থাকার কথা বললেন বা যে সমস্যাটা মেটেনি সেটাও বললেন, ঠিক এরকমভাবেই আপনি জানাবেন আমাদেরকে, এতে টিভিতেই জানাবেন। ঠিক আছে? পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো, আহা, ফোন কেটে গেল। আপনারা ফোনের চেষ্টা করুন, হ্যাঁ ফোনের চেষ্টা করুন। আমি চেম্বারটা আপনাদেরকে বলে দিই, চেম্বার কবে কোথায় আছে। 22 তারিখ হচ্ছে আরামবাগে চেম্বার, আরামবাগে হচ্ছে ডক্টর এ হালদার আছেন।
23 তারিখে হচ্ছে মেদিনীপুর প্রপারে চেম্বার আছে ডক্টর বি শর্মা, সিএমডি স্যার উনি থাকবেন। 23 তারিখে বোলপুর চেম্বার রয়েছে এই মাসেরই, এন ভট্টাচার্য থাকবেন। বাঁকুড়ায় চেম্বার রয়েছে 23 তারিখে, ডক্টর এ হালদার থাকবেন। একই দিনে মালদাতে চেম্বার আছে 23 তারিখেই, ডক্টর এস ঘোষাল থাকবেন। 24 তারিখে বর্ধমান, পুরুলিয়া, কোচবিহার, শিলচর, আই রিপিট এগেইন 24 তারিখ বর্ধমান, পুরুলিয়া, কোচবিহার, শিলচর 4 জায়গাতেই চেম্বার রয়েছে। বর্ধমান এন ভট্টাচার্য, পুরুলিয়াতে এ হালদার, কোচবিহারে এস ঘোষাল, শিলচরে এস ভাদুড়ি থাকবেন। 25 তারিখে চেম্বার রয়েছে ঝাড়গ্রামে, এ হালদার থাকবেন। 28 তারিখে হচ্ছে রামনগর, এটাও মেদিনীপুরের মধ্যে চেম্বার, দীঘার আগে রামনগর, এস ঘোষাল থাকবেন, ডক্টর এস ঘোষাল। 28 তারিখে উত্তর 24 পরগনার বনগাঁয় চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুড়ি থাকবেন। 29 তারিখে ক্যানিংয়ে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 30 তারিখে দুটো জায়গায় চেম্বার রয়েছে, বহরমপুর, ডক্টর এ হালদার থাকবেন, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল থাকবেন। 31 তারিখে মানে এই মাসের শেষ দিনে দুটো চেম্বার আছে, কৃষ্ণনগর আর হচ্ছে আসামের গুয়াহাটিতে। কৃষ্ণনগরে থাকবেন ডক্টর এ হালদার, এস ঘোষাল থাকবেন হচ্ছে গুয়াহাটিতে। চলে আসি জুনের শিডিউল হচ্ছে কাকদ্বীপ। 1 জুন কাকদ্বীপের চেম্বারে থাকছেন ডক্টর এস ঘোষাল। 2 তারিখ চেম্বার হচ্ছে হেড়িয়াতে, সিএমডি স্যার ডক্টর বি শর্মা থাকবেন হেড়িয়ার চেম্বারে। 3 তারিখ হচ্ছে মেচেদাতে চেম্বার, ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 5 তারিখে রায়গঞ্জে চেম্বার, ডক্টর এস ঘোষাল থাকবেন। 6 তারিখ দুর্গাপুরে চেম্বার রয়েছে জুনে, দুর্গাপুরে চেম্বারে ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন। 7 তারিখ আসানসোলে ডক্টর বি শর্মা থাকবেন। 8 তারিখে হলদিয়াতে চেম্বার, ডক্টর এ হালদার থাকবেন। 14 তারিখে আগরতলায় চেম্বার, ডক্টর বি শর্মা থাকবেন। 14 তারিখে জামশেদপুর চেম্বার রয়েছে, এস ভাদুড়ি থাকবেন। 14 তারিখে গঙ্গারামপুর চেম্বার রয়েছে, এস ঘোষাল থাকবেন, ডক্টর এস ঘোষাল। আর 29 তারিখে ডিব্রুগড় আসামে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। এই মাসের 24 তারিখ শুনে রাখুন, কলকাতার যারা আশপাশে রয়েছেন, এই মাসের 24 তারিখ মানে মের 24 তারিখে, তারিখটা খুব ভুল না হলে রবিবারে ল্যান্সডাউনে চেম্বার রয়েছে, ডিরেক্টর স্যার সিএমডি স্যার ডক্টর বি শর্মা। কলকাতা এবং সারাউন্ডিংসের যারা পেশেন্ট, আমাদের দর্শক সিটিভিএনের যারা এই প্রোগ্রাম দেখেন, তাদের আসবার জন্য এই অপশনটা রেখেছেন। 24 তারিখে 24শে মে কলকাতার ল্যান্সডাউনে চেম্বার রয়েছে, এই চেম্বারগুলোতে অ্যাটেন্ড করবেন। এছাড়াও মধ্যমগ্রাম, বালি, বেলুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর, এই সমস্ত জায়গা মানে হাওড়া আর কলকাতার আরও অনেকগুলো চেম্বার রয়েছে। আপনারা যোগাযোগ করে চেম্বারের জন্য আসে। একটাই রাস্তা যোগাযোগ করার, সেটা হচ্ছে যে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, অথবা যদি মনে হয় যে আপনারা ওয়েবসাইট ভিজিট করতে চান, দেখুন নিচে সব যাচ্ছে, ওয়েবসাইট কি আছে, হোয়াটসঅ্যাপ নম্বর কি রয়েছে, কন্ট্যাক্টের জন্য কি রয়েছে, এভরি ডিটেলস সেখানে দেওয়া রয়েছে, সে অনুযায়ী আপনি যোগাযোগ করেন। কে আছেন পরের ফোনে? হ্যালো হ্যালো, আমি আগরতলা থেকে বলছি, গীতা ভৌমিক। আচ্ছা গীতা দেবী, স্বাগত আপনাকে। আপনি আগরতলা থেকে বলছেন, কি হয়েছে আপনার? আমি অস্ট্রো আর্থারাইটিসের পেশেন্ট, আমার হাজব্যান্ড রিউমেটিক আর্থারাইটিসের পেশেন্ট। হ্যাঁ, তো আমরা কি সিজনের ফলটা খেতে পারবো, আম? আচ্ছা, অস্টিও আর্থারাইটিসের পেশেন্ট, আপনি সিজনে আম খেতে পারবেন কিনা, তাই তো? না, আমার হাজব্যান্ড রিউমেটিক আর্থারাইটিস। আপনার হাজবেন্ডের রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউম্যাটয়েড, আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি আমাকে একটা কথা আগে বলুন, এটা ডাক্তারি কথা নয়, ত্রিপুরায় ভালো আম উঠেছে আগরতলায়? ভালো আম তো বলতে পারি না, তো আমরা তো সিজনের ফলটা খাওয়ার ইচ্ছা রাখি। আরে বাবা, আমি তো আমের অত্যন্ত লোভী মানুষ, আম আমার খুব পছন্দ। তার থেকেও বেশি আমরা হিমসাগর আস্তে আস্তে পাগলামোটা বলছি যে লোভটা ছাড়তে পারছি না। লোভটা ছাড়তে, আমিও লোভ ছাড়তে পারি না। অনেকে বলে না খেতে এই করতে, আমিও লোভ ছাড়তে পারি না। হিমসাগর কত করে যাচ্ছে এখন আগরতলায়? কি জানি, এসব তো আমি জানি না, আমার হাজবেন্ড কিনে, আমি এসব বলতে পারি না, আমি মার্কেটে একটু কমই যাই। দেখুন আজকে ম্যাডাম কি বলে, এরপরে হয়তো কালকে আপনাকে বাজারে যেতে হবে আম কিনতে, অথবা আম কেনা বন্ধ করতে হবে, জানি না কি হবে। বলুন। আপনাদের কি সুগারের সমস্যা রয়েছে কারোর, আপনার বা আপনার হাজবেন্ডের? আচ্ছা, না হাজবেন্ডের নেই, আমার এই তো 140 হাই,
যেটা খাবার পর পিপি 140-50। আর আপনি সুগারের কোনো মেডিসিন খাচ্ছেন এখন? না না, আমি ওই যে কথা বললাম সে নিম পাতা এটা খাচ্ছি। আচ্ছা, আর সুগার আপনার ফাস্টিং কত আছে এখন তাহলে? ফাস্টিং আছে 110। আচ্ছা, বেশ। বা আপনার হাজবেন্ডের কি সুগারের কোনো সমস্যা রয়েছে? না না না, কোনো সমস্যা নেই। বেশ, দেখুন আপনি আম খেতে পারবেন, আপনার তাতে কোনো সমস্যা নেই। আপনার অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, আপনি আম খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার হাজবেন্ডের রিউমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে, মানে আমবাতের সমস্যা রয়েছে। ওনার ক্ষেত্রে আমি টোটালি অ্যালাউ করতে পারবো না একদমই। কিন্তু যেহেতু সিজনে এখন আম রয়েছে, আপনি ওনাকে একদিন দুদিন দিতে পারেন, সেটা ওনার জন্য ক্ষতি করবে না। কিন্তু এছাড়া একটু অ্যাভয়েড করলে ওনার জন্য ভালো হবে। ঠিক আছে, আপনি খেতে পারেন, আপনার কোনো চিন্তা নেই, আপনি খেতে পারেন, কিন্তু আপনার হাজবেন্ডের জন্য একটু অ্যাভয়েড করবেন, সেটা ওনার জন্যই ভালো হবে। ঠিক আছে? এখন কি করবে, উনি যদি লোভ ছাড়তে না পারে মাঝে মধ্যে দুই একটা খাবেন, অসুবিধা নেই, একটু বুঝে খাবেন। আর আগরতলাতে যে চেম্বার রয়েছে, যদি মনে হয় আপনাদের এই রিউম্যাটয়েড বা অস্টিওআর্থারাইটিস নিয়ে আপনারা আসবেন, আপনারা আসতে পারেন। তখন কি হবে, আমি কেন আসতে বলছি, এই যে আয়ুর্বেদের চিকিৎসক বা এনবিপির যারা যান, তারা না সাইড বাই সাইড আপনাকে একটা ফুড চার্ট করে দেবেন, লাইফস্টাইল চার্ট। এই চার্টটা মেনটেন করলে আপনি মাঝে মধ্যে সিজনাল ফুড খাবেন, কি কার করা যাবে বলুন, জীবন তো একটাই না। পরের ফোনে কে আছেন? হ্যালো। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। নমস্কার। বলছি আমার বাবার সোরিয়াসিস এবং দাঁত দুটোই আছে একসঙ্গে। সোরিয়াসিস, আপনি কোথা থেকে বলছেন একটু বলুন কাইন্ডলি ভাই। আমি ঝাড়গ্রাম থেকে বলছি, ঝাড়গ্রাম নয়াগ্রাম থেকে। আচ্ছা আচ্ছা, রাইট, ওকে, ঝাড়গ্রাম থেকে বলছেন। বাবার হচ্ছে সোরিয়াসিস আছে এবং বাত রয়েছে, তাই? হ্যাঁ, কিন্তু একটু বেশি পরিমাণে আছে। ঠিক আছে, ম্যাডাম শুনেছেন, বলছেন, আপনি শুনে নিন ফোনে। আচ্ছা, তো সোরিয়াসিসের জন্য কোনো চিকিৎসা এখন ওনার চলছে কি? হ্যাঁ, ওষুধ খাচ্ছেন, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন। আচ্ছা, তো তাতে কি কোনো ধরনের কোনো সমাধান কিছু হয়েছে, না একই রকম আছে বা বাড়াবাড়ি হয়ে গেছে? মানে একটু বাড়াবাড়ি হয়ে গেল। আচ্ছা, আরেকটা ওনার কি সমস্যা আছে আপনি বললেন? বাত। দাঁত। বাতের সমস্যা? দাঁত দাঁত। ও দাঁত। দাঁত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, দেখুন ওনার মেনলি আমি সোরিয়াসিসের জন্য ওনার জন্য একটু বলবো যে যদি আপনার চিকিৎসাতে যদি বাড়াবাড়ি হয়ে যায়, তাহলে আমার মনে হয় সেটা আর করে আপনার কোনো অ্যাজ সাচ কোনো লাভ হবে না। সোরিয়াসিস দেখুন অনেক দিন ধরে থাকলে কিন্তু সেটা আপনার সোরিয়াটিক আর্থ্রাইটিসে পরিণত হয়ে যাবে। তখন কিন্তু শুধু গায়ে চুলকানো নয়, সেখান থেকে আপনার গা হাত পায়ে কিন্তু ওনার ব্যথাও শুরু হয়ে যাবে। তো এইটা নিয়ে আপনি অবহেলা করবেন না বা ফেলে রাখবেন না। যদি চিকিৎসায় সাড়া না দেয়, আপনি সেটা চেঞ্জ করুন। আপনি ঝাড়গ্রাম থেকে ফোন করছেন, আমার মনে হয় যদি আমি খুব ভুল না হই, তাহলে 25 তারিখে ঝাড়গ্রামে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার সেই চেম্বারে থাকবে। দেরি করবেন না, একদম এই রিসেন্টলি চেম্বার রয়েছে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন। খুব সুন্দর চিকিৎসা রয়েছে আয়ুর্বেদের মধ্যে এই সোরিয়াসিসের জন্য। শুধু সোরিয়াসিস নয়, যে কোনো স্কিন ডিজিজ যদি কেউ সারাতে পারে, তাহলে সেটা একমাত্র আয়ুর্বেদ। এটা আমি সবসময় প্রত্যেকটা প্রোগ্রামে বলি, কনফিডেন্টের সাথে এর জন্য বলি কারণ প্রচুর পেশেন্ট আমাদের ভালো আছে। সোরিয়াসিস হোক, এক্সিমা হোক, ভিটিলিগো হোক, আমাদের পেশেন্টরা ভালো আছে। তো আপনাকেও বলবো যে আপনি দেরি করবেন না, একটু তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করুন, আপনার বাবারও এই সমস্যার সমাধান হয়ে যাবে। পরের ফোনে কে আছেন? হ্যালো। স্যার, হ্যাঁ বলুন। আমি মেদিনীপুর থেকে অভিজিৎ কল কথা বলছিলাম। আচ্ছা অভিজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। বলুন কি হয়েছে আপনার? বলছি আমার 1 বছর হয়ে গেল পিঠে ব্যাক পেন হচ্ছে, সিরিয়াস ব্যথা যন্ত্রণা হয় আর কি। আচ্ছা, কোথায়, পিঠের উপর দিকে না নিচের দিকে? হ্যাঁ, পুরো উপর থেকে পাঁজরা গুলো, পিঠে যে পাঁজরা গুলো আছে ওগুলোও ব্যথা করে। ওরে বাবা, 1 বছর ধরে চিকিৎসা করাননি কিছু 1 বছরে? মানে ওই দিনের বেলা কিছু হয় না কাজ করলে, আমরা ওই ফার্নিচারের রঙের কাজ করি, পালিশের কাজ করি, বুঝলেন স্যার? হ্যাঁ, না সারাদিন তাহলে রাতে যখন রেস্ট নেই তখন ব্যথাটা হয়, বসে ঝুঁকে কাজ করতে হয়। না আমি তা বলছি না, আমি বলছি 1 বছর আপনি ডাক্তার দেখাননি কোথাও, মানে কাউকে কিছু ইয়ে করেন? ডাক্তার বলতে ওই হোমিওপ্যাথি ডক্টর দেখিয়েছিলাম কিন্তু কমেনি। কমেনি, ঠিক আছে, বেশ শুনে নিন ম্যাডাম কি বলছে, শুনে নিন। কোনো এক্সরে রিপোর্ট বা এমআরআই কিছু করা হয়েছে আপনার?
না এগুলো কিছু করিনি ম্যাডাম। কিছুই করার নেই। দেখুন আপনি যে বললেন না যে ব্যথাটা আপনার রাত্রেবেলা অনুভব হয়, ব্যথাটা আপনার দিনের বেলাও থাকে, কিন্তু যেহেতু আপনি কাজের মধ্যে থাকেন সেটা আপনি ফিল করতে পারেন না। যখন রাতে আপনি রেস্ট করছেন, শুয়ে পড়ছেন, তখন সেটা আপনি ফিল করেন, তখন আপনার বাড়াবাড়ি সেটা মনে হয়, ঠিক আছে? তো খুব ভালো হবে যদি আপনি আপনার একটা কোমরের বা ঘাড়ের বা আপনার পিঠের এক্স্যাক্টলি যেই জায়গায় ব্যথা হচ্ছে সেখানে যদি আপনি একটা এক্সরে রিপোর্ট করতে পারেন তাহলে খুব ভালো হবে। যদি না করতে পারেন কোনো ব্যাপার নেই, আপনি মেদিনীপুর থেকে ফোন করেছেন, আমি বলবো খুব ভালো সময়ে ফোন করেছেন। আমাদের ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা এই 23 তারিখে মানে এই স্যাটারডে মেদিনীপুর চেম্বারে উনি থাকবেন। এই অপরচুনিটি হাতছাড়া করবেন না, একটু কাইন্ডলি যোগাযোগ করুন। আপনাকে কি করলে ভালো হবে, কি খাবেন, কিভাবে থাকবেন, কি করে চিকিৎসা হবে, সবটাই আপনাকে আমরা বলবো, ঠিক আছে? ঠিক আছে, 23 তারিখেই কিন্তু চেম্বার রয়েছে, স্যার থাকছেন, আপনি চলে আসতে পারেন মেদিনীপুরের চেম্বারে। এই নাম্বারে ফোন করে জেনে নিন কোথায় চেম্বার হবে। আচ্ছা, পরের ফোনে কে আছেন? হ্যালো আচ্ছা আচ্ছা, হ্যালো, হ্যালো আমি বলছি হ্যাঁ আপনি? দক্ষিণ দিনাজপুর থেকে, দক্ষিণ দিনাজপুর জেলা আর আমাদের ব্লক কুমারগঞ্জ থানা থেকে, গ্রাম থেকে হ্যাঁ সরকার বলছি। ঠিক আছে, থানা ব্লক বলার দরকার নেই। তো আপনি বলুন যে আপনার কি হয়েছে, প্রবলেম কি হয়েছে? প্রবলেম বলতে আমার হাঁটু হ্যাঁ হাঁটুতে আর মাঝে মাঝে কোমরও হয়, এই ব্যথাগুলো হচ্ছে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটুতে খুব ব্যথা হচ্ছে, কতদিন ধরে হচ্ছে? মানে 1 বছর। 1 বছর খানেক। আচ্ছা, কি করো ম্যাডাম, কি হচ্ছে? আচ্ছা, তো বয়সটা আপনার তো জানা দরকার ছিল। হ্যাঁ। বয়সটা কিরকম আপনার? বয়স 48। 48? কি এমন বয়স? দেখুন, এই হাঁটু ব্যথার জন্য যদি এক্সরে করা থাকে খুব ভালো, নয়তো আপনি একটা এক্সরে রিপোর্ট করে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন আর জেনে নিন কোন চেম্বারে এলে আপনার সুবিধে হবে, সেই চেম্বারে এসে একটু দেখা করবেন। আপাতত আপনি পা ভাঁজ করে বসবেন না, বা আপনার সিঁড়ি ওঠা নামা করা বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা, এগুলোকে একটু অ্যাভয়েড করুন। পায়ের ওপর যাতে বেশি জোর না পড়ে সেদিকে একটু খেয়াল রাখুন। বয়স আপনার খুবই কম, একটু তাড়াতাড়ি যোগাযোগ করুন, তাড়াতাড়ি চিকিৎসাটা শুরু করলে আপনার এই সমস্যাটা নিয়ে বেশি দিন ভুগতে হবে। একদম, আপনার চেম্বার হতে পারে রায়গঞ্জ, 5 তারিখ চেম্বারে রয়েছে সামনের মাসে। আজকে এখানে শেষ করব, অবশ্যই আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ম্যাডামকে, সবাইকে নমস্কার।